লেখিকা তিতলি পালের এভাবেই গল্প হোক। বাইকটা পার্ক করে অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো অর্ক। লিফটের ভিতরটা একটা হলদে আলোয় মোড়া। ওর রুমটা 3rd ফ্লোরে। লিফটে থাকা সুইচটা টিপে একবার নিজের হাতঘড়িটা দেখে নিল। রাত্রি 11:05। 3rd ফ্লোরে গিয়ে লিফটটা মসৃণভাবে থামল। নির্জন লম্বা করিডোর। সামনে কিছুটা এগিয়ে গিয়েই ওর ফ্ল্যাটের রুম 3D। ফ্ল্যাটের রুমের সামনে দাঁড়িয়ে পকেট থেকে চাবির রিংটা বের করলো অর্কপ্রভ সেন। এই বছর 2 হলো চাকরি পেয়ে কলকাতার মতো একটা ঘিঞ্জি মার্কা শহরে এসে উঠেছে। সকাল হলে এখানে আলো গায়ে এসে পড়ে না, পাখিরা ডাকে না। চারিদিক তাকালেই শুধু বড় বড় কমপ্লেক্স, বহুতল ফ্ল্যাট, অফিস। মাঝে মধ্যে যেন হাঁসফাঁস করে ওঠে অর্কপ্রভের। তবুও এই চাকরিটা ওর দরকার, ভীষণ দরকার। এই টাকাতেই তো ওদের সংসারটা চলছে। তাই চাইলেও এই শহরটা থেকে ওর মুক্তি নেই। ফ্ল্যাটের চাবিটা ঘুরিয়ে ভিতরে এসে ঢুকলো অর্ক। বাদিকে সুইচবোর্ডের 2 নম্বর সুইচটা টিপতেই অন্ধকার ঘরটা আলোতে ভরে উঠল। 1 BHKর ওর ফ্ল্যাটটা একার জন্য যথেষ্ট। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে সোফায় রাখলো। তারপরে জানলার ভারী পর্দাটা সরিয়ে দিয়ে স্লাইডগুলো টেনে দিল। চোখ গেল সামনের আকাশে। বেশ কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। একটা তারাও দেখা যাচ্ছে না। একটা গুমোট ভাব গোটা কলকাতা জুড়ে। বৃষ্টি হবে কি? উফ, হলেই বাঁচা যায়। জুলাইও বৃষ্টির ছিটে ফোটার দেখা পাওয়া যাচ্ছে না। আবার এটা নাকি বর্ষাকাল। এখন সব সময় গ্রীষ্ম আর বাকি 5টা ঋতুর বোধহয় কোনো অস্তিত্বই নেই। পিছন ফিরতেই ওর বেসিনের সামনে থাকা আয়নাটায় নিজের প্রতিবিম্বটা দেখতে পেল। কেমন যেন উস্কো খুস্কো, ভাঙাচোরা লাগছে ওর নিজেকে। আচ্ছা, ভিতরে ভিতরে ভাঙাচোরা চললে কি সেটা মুখেও ফুটে ওঠে? তাই কি আজ এত বছর পর সোমরাজের সাথে দেখা হওয়ার পরেও ওর কথা জিজ্ঞেস করে বসলো আমায়? সোমরাজ আমার কলেজের বন্ধু, অন্য ডিপার্টমেন্ট, তবুও বন্ধুত্বটা ছিল নিখাদ। আমাদের সব কথা হতো। কলেজের সেমিস্টার, বন্ধুদের নিয়ে খিল্লি করা থেকে শুরু করে সুন্দরী জুনিয়রদের নিয়ে আলোচনা, মেয়ে পটানোর প্রেমের টিপস, সব কিছুই আমাদের গল্পের বিষয় ছিল। বেশ ভালো ছিল সেই সব দিনগুলো। মাথার মধ্যে ঘুরে ফিরে আবার আসতে চাইছে একটা নভেম্বরের বিষণ্ণ বিকেল, একটা কালো নিদ্রাহীন রাত্রি। সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো অর্ক। এখন অনেকটা বেটার লাগছে। মাথাটা যদিও আজ ধরেছে। আসলে অফিসের একটা প্রজেক্ট নিয়ে বেশ ঝামেলা চলছে। ঠিকঠাক কাজটা করতে হবেই। ওর উপরেই সমস্ত দায়িত্বটা দিয়েছে অরিত্রদা, ওর ম্যানেজার। তবে ম্যানেজারের থেকে দাদা অভিভাবকই বেশি। যে কোনো সমস্যাতেই পাশে থেকেছে অরিত্রদা। একেবারে প্রথম দিকে যখন সবটা বুঝে উঠতে বেশ বেগ পেত, তখন প্রত্যেকটা ছোট ছোট জিনিসও খুব ভালোভাবে শিখিয়েছিল অরিত্রদা। তাই মানুষটার প্রতি ওর কৃতজ্ঞতার শেষ নেই। বেডরুমের সামনে লাগোয়া একটা ব্যালকনি আছে, ছোট একটা ব্যালকনি। রাত্রিরে মাঝে মাঝে সেখানে এসে বসে অর্ক। চেয়ারটা টেনে বসলো অর্ক। তারপরে সিগারেটের প্যাকেটটা থেকে সিগারেট বের করলো। আগে একেবারেই ছুতো না এসব। সোমরাজ বলতো, তুই তো একেবারে মায়ের গুড বয় ছেলে, এসব খেলে তোর আবার জাত যাবে। আজব মাইরি তুই। একটা সিগারেট আজ অব্দি ছুঁয়ে দেখলি না? বুঝবি, যেদিনের সুখ বুঝবি সেদিন আমার কথা তোর মনে পড়বে। আজ সত্যি আবার কথাটা মনে পড়তেই একটা হাসি খেলে গেল ওর ঠোঁটে। আসলে এই 6টা বছরে পাল্টে গেছে সব কিছু। পাল্টে গেছে অর্ক নিজে। 6টা বছর ধরে ওর মধ্যে অনেক ভাঙচুর হয়ে গেছে। কোথায় গেল সেই হাসি খুশি প্রাণবন্ত 22 বছরের অর্কপ্রভ? সব সুখ, সব হাসি কি ওই একজনই কেড়ে নিয়ে চলে গেছে? তর্জনী আর মধ্যমার মাঝে জ্বলছে একটা জ্বলন্ত সিগারেট। কুণ্ডলি পাকানো একটা ধোঁয়া গোল গোল করে ঘুরছে। একটা মুখ আজ আবার বারবার উকি দিয়ে যাচ্ছে। এই এতগুলো বছরে চাইলেও ভুলতে পারেনি ও নিহারিকাকে। থেকে থেকে ওর মুখটা মনে পড়ে অর্কর।
পান পাতার মতো একটা ছোট্ট মুখ, আলতো টোল পড়া একটা গাল, আর সেই চোখ, গোল বড় বড় ওই চোখ দুটো মনে পড়লে আজও যেন ও হারিয়ে যায়, তলিয়ে যায় এক্কেবারে। বুকের ভিতরটা কেমন যেন হু হু করে ফাঁকা লাগে ওর চারিদিক। সামনের আকাশের দিকে এক মনে তাকিয়ে থাকতে থাকতে সিগারেটের শুক টান দিয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে ভেসে আসছে সেই একটা কলেজ ক্যান্টিনের দিন। আমি, পলাশ, রক্তিম, সুরজ, স্নেহা, সোমরাজ, বিপাশা, পিউ, এই 8 জনের গ্রুপ ছিল আমাদের। মাঝে মধ্যে আরও কেউ কেউ এসে জয়েন করত। তার মধ্যে বিপাশা, রক্তিম আর সোমরাজ ছিল অন্য ডিপার্টমেন্ট। সবেমাত্র চায়ে চুমুকটা দিয়েছি, আর সামনে ডিম টোস্টটা ঠান্ডা হচ্ছে। একটা নীলচে শর্ট কুর্তি আর ফেডেড জিন্স পরে আমাদের সামনে দিয়ে হনহন করে একটা মেয়ে সামনের টেবিলটায় এসে বসলো। সেপ্টেম্বরের একটা দুপুর ছিল সেদিন। বাইরের আকাশে একেবারে রোদ ঝলমল করছে। শরৎ এর আকাশ একেবারে পেঁজা তুলোর মতো নীল আর সাদা। সেই রোদের ছটা এসে পড়ছিল নিহারিকার হাত আর গাল জুড়ে। সেখানে থেকে যেন একেবারে সোনালি ছটা ঠিকরে বেরিয়ে আসছিল। আমি অপলকভাবে তাকিয়েছিলাম ওর ওই চকচকে হাত আর আলো পড়া বিরক্ত মুখটার দিকে। না, ভাববে না, আর ভাববে না ওর কথা। একটা স্বার্থপর বিশ্বাসঘাতক মেয়ের কথা ভাবাটাও পাপ। মাথার শিরা উপশিরাগুলো ততক্ষণে দপদপ করছে অর্কর। সামনের আকাশের দিকে তাকিয়ে দেখল একদম বন্ধ করা কলকাতা। আরও যেন কালো হয়ে এসেছে আকাশটা। হয়তো কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠবে। যেমন করে ঝড় উঠেছে ওর মন জুড়ে, শরীর জুড়ে। পায়ে পায়ে ঘরে এসে কোনো মতে মাথা থেকে সমস্ত কিছু ঝেড়ে ফেলে শরীরটা এলিয়ে দিল বিছানায়। পাশে টেবিলে রাখা ফোনটা গো গো শব্দ করছে, আর একটা হালকা সুর কানে আসছে অর্কর। কোনো মতে আধো ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে অ্যালার্মটা অফ করলো। এই ওর প্রত্যেকটা দিনের অভ্যেস, অ্যালার্ম ছাড়া উঠতে পারে না। সেটা ওই কলেজ জীবন থেকেই। কোনো মতে আড়মোড়া ভেঙে বিছানা থেকে নামলো অর্ক। সামনের জানলা থেকে আকাশটা একবার দেখল। চাপ চাপ মেঘ ছেয়ে রয়েছে চারিদিকে। একটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। সামনের দিকের যে রাস্তাটা দেখতে পাওয়া যায় সেই রাস্তাটা ভেজা, আর সেখানে পড়ে রয়েছে বেশ কিছু শুকনো ঝরা পাতা। ভোরের দিকে বোধহয় বৃষ্টি হয়েছে। যাক বাবা, একটু শান্তি পাওয়া গেল। গুটি গুটি পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আজ আর নিজে ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছে না। লাঞ্চ টাইমে বাইরে বেরিয়ে কিছু একটা খেয়ে নেবে। এখন ম্যাগির ওই একটা কাপই ভরসা অর্কর। স্নান সেরে গরম জল বসিয়ে দেবে সসপ্যানটায়, তারপরই আর কি 2 মিনিটে ম্যাগি তৈরি। দেখে চলতে পারেন না? উফ, ভগবান, আজই সব হতে হবে। একটা ঝাঁঝালো স্বর শুনতে পেল অর্ক। একটা মেয়ে সাদা সালোয়ার কামিজ পরে ওরই সামনে পড়ে যাওয়া ফাইলগুলো কুড়াচ্ছে আর গজগজ করছে। সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি সত্যি খেয়াল করিনি একেবারে। এই ভর দুপুরে জেগে জেগে রাস্তার মাঝে স্বপ্ন দেখছেন? জাস্ট অসহ্যকর। ইডিয়েট একটা। মেয়েটা হনহন করে কোনো কথা না শুনেই সামনের রাস্তা দিয়ে চলে গেল। অর্ক কিছুক্ষণ ওদিকে তাকিয়ে থাকলো। মাঝে মাঝে কেমন যেন আনমনা হয়ে হাঁটতে থাকে। এক্ষেত্রে দোষটা ওরই। লাঞ্চের সময় বাইরে বেরিয়েছে খাবার জন্য। ওদের অফিস থেকে বেরিয়ে সামনের বড় রাস্তা ধরে গিয়ে বাদিকে একটা গলি পড়ে। ওখানে সারি সারি দোকান থাকে। সেখানে 2-4টে খাবার দোকানও আছে। অফিস থেকে ওই 10 মিনিটের মতো, তাই হেঁটেই চলে আসে অর্ক। আজও সেরকমই আসছিল। তখন কি যেন একটা ভাবতে শুরু করলো। আনমনা হয়েই সামনের দিকে তাকিয়ে পা ফেলছিল। হঠাৎ করে ওরকম একটা ঝাঁঝালো গলার স্বর শুনে চমকে গেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর মনটা যেন না চাইতে ঘুরে ফিরে সেই পৌঁছে যায় ওর কলেজ জীবনে, যেখানে ও নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল নিহারিকাকে। রাস্তায় ভিড়টা এখন আরও বেড়েছে। সামনেই পুজো, তাই লোকজনের রাস্তায় কাজের শেষ নেই। কলকাতার মতো শহরে এখন থেকে মানুষের কেনাকাটার ধুম শুরু হয়ে যায়। চারিদিকে ব্যানার, পোস্টার, পাড়ার গলির মোড়ে মোড়ে বাঁশের প্যান্ডেল। ওপরের আকাশে আবার রোদ উঠেছে, গনগনে রোদ। সেই সকালের মেঘলা আকাশ, মৃদু হাওয়া এখন আর নেই। আশেপাশের দোকান থেকে চিৎকার শোনা যাচ্ছে। চারিদিকে সবকিছু আছে, শুধু আমি নেই। মাঝে মাঝে রাস্তায় কাউকে পিছন থেকে বা পাশ থেকে দেখলেই মনে হয় ওই তো, ওটাই নিহারিকা। সামনে 2 পা এগিয়ে যায়, তারপরেই দেখতে পায় না,
ওটা তো নিহারিকা নয়। আচ্ছা, এই এত কিছুর পরেও আমি কেন নিহারিকাকে ভুলতে পারি না? কেন দখল করে বসে থাকে আমার সমস্ত রাজ্য জুড়ে? ভালোবাসলে কি মানুষ সত্যিই এতটা পাগল হয়ে যায়? ভালোবাসলে কি মানুষের সব আত্মসম্মান শেষ হয়ে যায়? এই আমার আমিটাকেও কেড়ে নেয়, অস্তিত্বহীন করে তোলে একেবারে। নিজের বলতে যেন আর কিছুই থাকে না। আসলে মানুষের নিজের বলে কিচ্ছু নেই, কিচ্ছু না। এই নিজের আমিটাও সবসময় অন্যজনের কথা ভেবে মরছে। মাঝে মাঝে রাগ হয়, ভীষণ রাগ হয় নিজের উপর, নিজের সেই ফেলে আসা দিনগুলোর উপর। দাদা, আপনার এগ মিল তো এই নিন। দোকানের ছেলেটা খাবার দিয়ে যেতেই বাস্তবের মাটিতে এসে ফিরল। আবার যেন হারিয়ে গেছিল অর্ক। এখন তাড়াতাড়ি খেয়ে অফিসে যেতে হবে। রিস্টওয়াচটা একবার দেখে নিয়ে খেতে শুরু করলো। আজ অফিসে একটা কনফারেন্স আছে, আবার ইন্টারভিউ আছে। যদিও ইন্টারভিউয়ের দিকটা অরিত্রদা আর মিস্টার বসাকি কন্ডাক্ট করবেন। লাঞ্চ টাইমের আধ ঘন্টা পরেই সব শুরু হবে, তাই আজ আর লেট করা যাবে না। এসব ভাবতে ভাবতেই পকেটের ভাঁজে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখতেই একটা হাসি ফুটে উঠল ওর মুখ জুড়ে। মা ফোন করেছে। দিনের এই একটার সময় মা ফোন করবেই। ফোন করে বলতে শুরু করবে, বাবু খেয়েছিস? খুব গরম আজ বুঝলি, বেশি করে জল খাবি, মাঝে মাঝে মুখে চোখে জল নিবি। হাসি পায় অর্কর। মা ভাবে তার তাতান এখনো সেই ছোট্ট আছে। আসলে মায়ের কাছে বোধহয় সন্তানরা সব সময়ই ছোট থাকে। মাঝে কেটে গেছে 2 সপ্তাহ। আজ নতুনদের জয়েনিং ডেট। কিছু নতুন সদস্য আজ আবার এসে যুক্ত হবে ওদের কোম্পানির পরিবারে। যথাসময়ে নিজের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল অর্ক। আজ অবশ্য 10 মিনিট লেট হয়ে গেছে। পার্ক এভিনিউয়ের রাস্তাটায় আজ এত ভিড়। উফ, নিজের ডেস্কটায় এসে বসে ল্যাপটপটা লগ ইন করলো। আর ঠিক সেই সময় একটা মেয়ে পাশে এসে রিনরিনে গলায় বলল, টেকনোলজি ডিপার্টমেন্টের HR-এর রুমটা কোন দিকে? অ্যাকচুয়ালি আমি তো আজ কথাটা শেষ হবার আগেই মেয়েটা আমার দিকে তাকাতেই দুজনেই হতভম্ব। তুমি? হ্যাঁ, না মানে আপনি এই অফিসে চাকরি করেন? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই যে আমার আইডেন্টিটি কার্ড সেরকমই বলছে। আজ তুমি কি নতুন? হ্যাঁ, আসলে আজ আমার অফিসে প্রথম দিন। নিচে বলল এই 2nd ফ্লোরেই HR-এর রুমটা, কিন্তু আমি পুরো গুলিয়ে ফেলেছি। এসো আমার সাথে। আমার পায়ে পায়ে পিছনে এসে দাঁড়ালো। তারপরে আমি সামনে দরজাটা দেখিয়ে বললাম, এটাই অরিত্রদার রুম। খুব ভালো মানুষ, কোনো ভয় নেই। অল দ্য বেস্ট, যাও ভেতরে। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনার নামটা? অর্কপ্রভ সেন। আমি দিঠি চৌধুরী। সেদিনের জন্য প্লিজ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি সেদিন আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখানেই ইন্টারভিউয়ের জন্য আসছিলাম, তাই আপনাকে ওভাবে। আরে আরে, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। মানুষ টেনশনে থাকলে কি বলে নিজেই জানে না, তাই ওসব বাদ দাও। তুমি অরিত্রদার কাছে যাও এখন, তোমায় সব গাইড করে দেবে। এখন আমি আসি। ও হ্যাঁ, আর কোনো প্রবলেম হলে উইদাউট এনি হেজিটেশন আমায় বলতে পারো। 2 নম্বর রোয়ের লাস্টের ডেস্কটা। একটা মিষ্টি হাসি হেসে সম্মতিসূচক মাথা নাড়ল দিঠি। সেদিনের মতো অফিস সেরে নিজের 1 BHK ফ্ল্যাটটায় এসে পৌঁছালাম। কেমন যেন শরীরটা ম্যাচ ম্যাচ করছে। হাঁচিও পড়ছে বিকেল থেকে। মাথাটা ভারী ভারী লাগছে। এই ভ্যাপসা গরমে ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে বোধহয় ঠান্ডা লেগে গেছে। কোনো রকমে ড্রেসটা চেঞ্জ করে বিছানায় এসে বসলাম। কপালের 2 দিকটা চেপে ধরে চুলগুলো টানলো। একটা কাজ পেন্ডিং আছে, ওটা শেষ করে রেস্ট নেব। কিন্তু আমরা যা ভাবি সেটা কি হয় কখনো? ল্যাপটপটা অন করে পিপিটা খুলে জাস্ট বসেছি। না, তাকাতে পারছে না অর্ক। শরীরটা খারাপ লাগছে খুব। চোখগুলো বুজে আসছে, জ্বালা জ্বালা করছে। কিছুক্ষণ রেস্ট নিতে হবে, না হলেই মাথা ব্যথা কমবে না। ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করে বিছানার পাশের টেবিলে তুলে রাখলাম। তারপরে চাদরটা টেনে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। এপাশ ফিরে শুতেই দেখলাম সন্ধে নামছে গোটা শহর জুড়ে। রাস্তায় ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলছে। একটা হলুদের আভা ছড়িয়ে রয়েছে গোটা রাস্তা জুড়ে। তার মধ্যে নীলচে আকাশে আজ অসংখ্য তারা ফুটেছে। একটু আগে থেকে হালকা হাওয়া দিচ্ছে। কেমন একটা যেন মন খারাপের চাদর বিছানো রয়েছে গোটা কলকাতার বুকে। সন্ধ্যের শেষ আলোটুকু এসে পড়ছে আমার ঘরে। আলো আধারিতে কেমন যেন সবকিছু বিষণ্ণ লাগছে। অকারণে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। মনটা ভারী ভারী লাগছে।
আচ্ছা, জ্বরের রাতগুলোতে কি সত্যি পৃথিবীর সব দুঃখ কষ্ট মন খারাপ হুড়মুড়িয়ে চলে আসে? চোখ দুটো বন্ধ করতেই একটা নভেম্বরের বিকেল ঘুরে ফিরে বারবার চোখের সামনে আসছে। সেদিন নিহারিকার প্রসঙ্গটা নিয়ে কথা বলার পর থেকেই যেন আরও বেশি জাঁকিয়ে বসেছে মস্তিষ্কের গোটা শিরা উপশিরা জুড়ে। একটা নভেম্বরের বিকেল, কমলা একটা মিষ্টি রোদ এসে পড়ছে ক্যাম্পাসের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে থাকা ছাতিম গাছটার উপর। বেশ কিছুদিন ধরেই নিহারিকার সাথে কথা হচ্ছে না, কেমন যেন এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। আগের মতো পিছন থেকে দৌড়ে এসে জাপটে ধরে না ইদানিং, আবার ওর জন্য ক্যান্টিনে টিফিন আওয়ার্সে ওয়েটও করে না। সেদিন দাঁড়িয়ে থাকতে থাকতে পরের ক্লাস শুরু হতে চলল, তবুও ওয়েট করতে করতে বিরক্ত হয়ে ফোন করলাম। প্রথম দুবার বেজে বেজে কেটে গেল, তারপরের বার ফোন ধরেই কোনো কথা না বলার আগেই বলল, সরি, আমি বন্ধুদের সাথে মুভি দেখতে এসেছি। টিফিনের পরের ক্লাসগুলো ক্যান্সেল হয়ে গেছে আজ। আমার রাগের পারদটা আরও বেড়ে গেল। বেশ চিৎকার করেই বলে ফেললাম, কাল ক্লাস আছে বলে ক্যান্টিনে এলে না, আজ আসবে বলে বলছো সিনেমা দেখতে গেছো, একবার জানানোর প্রয়োজন মনে করো না? হোয়াটস রং উইথ ইউ নিহারিকা? আমারও ক্লাস থাকে, আমি এতক্ষণ থেকে কথাটা শেষ না করতে দিয়েই বাই, সি ইউ টুমোরো বলেই কলটা ডিসকানেক্ট করে দিল। তার পরের দিনও আমি যথাসময়ে কলেজের ক্যান্টিনে 50 মিনিট ঘড়ি ধরে অপেক্ষা করছি। হোয়াটসঅ্যাপটা খুলে মেসেজ করলাম, একটা মাত্র রাইট পড়লো, মানে নেট অফ। মনে মনে ভাবলাম, 1 বছরের সম্পর্কে কখনো নিহারিকার সাথে এভাবে গলা উঁচু করে কথা বলিনি। মেয়েটার কি অভিমান হলো? অভিমান করে কি আজ আবার আসছে না? একটা আলতো হাসি খেলে গেল আমার ঠোঁট জুড়ে। মহারানীর অভিমান হলে কিছু না বলেই আমাদের ক্যান্টিনের পিছনে রাস্তাটা ধরে একটা সোজা নির্জন গলি আছে, সেখানে চলে যায়। সেখানে এত চেঁচামেচি ভিড় নেই, একটা আলাদা শান্তি বিরাজ করে। গলির দুদিকে বিভিন্ন গাছ বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে, একটা আলাদা মিষ্টি গন্ধ পাওয়া যায় গোটা গলির শেষ অবধি। গাছের ফাঁকে ফাঁকে শীতের আকাশ দেখতে পাওয়া যায়। ওই গলিটা সারা জীবন মনে থেকে যাবে অর্কর। গলিটার শেষ হওয়ার আগেই একটা কৃষ্ণচূড়ার গাছ আছে, ওখানে সে প্রথমবারের মতো নিহারিকা ঠোঁট আলতো করে ছুঁয়েছিল অর্ক। কৃষ্ণচূড়ার সব রং যেন ছড়িয়ে গেছিল নিহারিকার মুখ গাল গোটা শরীর জুড়ে। তারপরে জাপটে ধরেছিল আমায়। সেদিন আকাশে বসন্তের ছোঁয়া, যেন মনে হয়েছিল কেউ এসে গোটা আকাশ জুড়ে একটা লাল আবির ছড়িয়ে দিয়ে গেছে। সন্ধে নামছিল, বিকেলের শেষ আলোটুকু ছুঁয়ে যাচ্ছিল আমাদের। ভীষণ মোহময়ী লাগছিল নিহারিকাকে। এসব ভাবতে ভাবতেই এসে পৌঁছেছি আমাদের মান অভিমান মেটানোর সেই গলিটায়। আমি জানি এখানে এলেই মহারানীর ঠিকানা মিলবে। শেষ পর্যন্ত হলো তাই। কিন্তু এ কি দেখছে অর্ক? সামনে ওই গলিটার মুখেই নিহারিকা জাপটে ধরে আছে রক্তিমকে। রক্তিমের মুখটা ক্রমশ এগিয়ে আসছে কেবল ওরই প্রিয়তমার দিকে। ধরফড় করে বিছানা থেকে উঠে বসলো অর্ক। সারা শরীর ঘেমে গিয়েছে ওর, জ্বরটা ছেড়ে গেছে বোধহয়। সেই তখন চোখ বন্ধ করে কী সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। একটা নিকষ কালো অন্ধকার ঘর, কেবল শুধুমাত্র ওর নিঃশ্বাসের শব্দটুকুই শোনা যাচ্ছে। হঠাৎ করে ভীষণ শুনশান নিস্তব্ধ মনে হচ্ছে এই 12 তলার ফ্ল্যাটটাকে। কিন্তু কি হলো আজ? আজ আবার কেন এই দুঃস্বপ্নটা দেখলো অর্ক? মাথাটা কেমন যেন একটা করছে। লাইটটা অন করে ব্যালকনি চেয়ারটায় এসে বসলো। তখনও যেন স্বপ্নটা তাড়া করে বেড়াচ্ছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে একটা ঘোরের মধ্যে। না, নিজেকে আর সামলাতে পারেনি সেদিন। সোজা গিয়ে রক্তিমের গলাটা টিপে ধরেছিল অর্ক। আজকে উঠে নিহারিকা বলেছিল, ছেড়ে দাও অর্ক, প্লিজ ছেড়ে দাও, আমি রক্তিমকে ভালোবাসি। কথাটা শুনেই যেন দিশাহারা লাগছিল, পায়ের মাটিটা সরে যাচ্ছিল। এসব কি বলছে নিহারিকা? কেন বলছে? ওর দোষ কি ছিল? ওকে ভালোবাসাটা কি সবচেয়ে বড় অন্যায় ছিল? রেগে মুখ চোখ লাল হয়ে গেছে। তখনও নিহারিকা বলে চলেছে, অর্ক, আই অ্যাম নট হ্যাপি ইন দিস রিলেশনশিপ, সো আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ। আমার পক্ষে সত্যি এই সম্পর্কটা কন্টিনিউ করা পসিবল নয়। রাগের পারদটা বোধহয় একেবারে সীমা ছাড়িয়ে গেছিল, তাই নিজের স্বভাব বিরুদ্ধে গিয়ে সপাটে একটা চড় মেরেছিল নিহারিকাকে। তারপরেই একটা ভেঙে পড়া গলায় অসহায়ের মতো প্রশ্ন করেছিলাম, কেন করলে এমন? কেন ঠকালে আমায়? ডোন্ট ডু দিস টু মি নিহারিকা।
আমায় ছেড়ে যেও না প্লিজ। নিহারিকা বিস্ফারিত চোখে গলাটা সপ্তমে চড়িয়ে রেগে বলেছিল, তোমার ফ্যামিলির সঙ্গে আমার ফ্যামিলি ম্যাচ খায় না। নিহার রঞ্জন সান্যালের বাড়ির জামাই হওয়ার যোগ্য তুমি নও, বুঝেছ? কি আছে তোমাদের? ওই তো তোমার বাবার একটা বেসরকারি চাকরি। রিলেশনশিপে থাকাকালীন কখনো নিয়ে গেছো রেস্টুরেন্টে? কখনো কিছু গিফট করেছো? ইউ আর জাস্ট নাথিং। আর কখনো তোমার মুখটা আমাকে দেখাবে না। যাও, চলে যাও এখান থেকে। ওই গলিটার শেষ প্রান্তে হারিয়ে যাচ্ছে নিহারিকা, মিলিয়ে যাচ্ছে ক্রমশ। চুপচাপ স্থির হয়ে এক দৃষ্টিতে দাঁড়িয়েছিল সেদিন। মাথার মধ্যে একটা কথা বারবার ধাওয়া করছিল, টাকা কি ভালোবাসার থেকেও বেশি শক্তিশালী? টাকা দিয়ে তাহলে সব কিছু কেনা যায়, এমনকি ভালোবাসাও? শেষ হয়ে গেছিল, সব কিছু শেষ করে দিয়ে চলে গিয়েছিল নিহারিকা। সব কিছু শেষ বললেই কি শেষ করে দেওয়া যায়? শেষ কি এতই সহজ, এতই সরল সমীকরণ? এই 6 বছরে চাইলেও তো ওই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে দিতে পারেনি অর্ক। একটা তেতো হাসি ফুটে উঠল অর্কর ঠোঁটে। বুকের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়েছে। অদ্ভুত এক শিরশিরে চিনচিনে যন্ত্রণা ছড়িয়ে যাচ্ছে গোটা শরীর জুড়ে। চোখের কোণাটা ঝাপসা লাগছে, টলমল করে ভরে উঠছে চোখ দুটো। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের স্রোতে মানুষের পরিবর্তনের নামই জীবন। পৃথিবীর ঘূর্ণনে কেটে গেছে আরও গোটা একটা দিন। কালকে রাত্রিরে জ্বরটা আরও বেড়ে গেছিল। সকালে একেবারেই মাথা তুলতে পারছিলাম না। অফিসে ফোন করে ছুটি নিয়েছিল অর্ক। সেই দিন ফেসবুক স্ক্রোল করতে করতে একটা ঘরোয়া হোম ডেলিভারির খোঁজ পেয়েছিল। সেখান থেকে আজ রাতের খাবারটা অর্ডার করেছে। বালিশটা খাটের হেডবোর্ডে হেলান দিয়ে বসলাম। এভাবে সারাদিন শুয়ে থাকলে নিজেকে কেমন যেন হসপিটাল ফেরত রুগী মনে হয়। এবার ল্যাপটপটা অন করে অফিসের কোনো জরুরি মেল এসেছে কিনা সেগুলো চেক করতে শুরু করেছি। হঠাৎ তার মধ্যেই যান্ত্রিক শব্দ করে বালিশের পাশে রাখা ফোনটা বেজে উঠল। একটা আননোন নম্বর। ফোনটা ধরতেই একটা চেনা স্বর পাওয়া গেল। একটু ইতস্তত হয়েই বলল, আমি দিঠি বলছি। না মানে অফিসে গিয়ে দেখলাম আজ আপনি আসেননি। গলাটা একটু খাকড়িয়ে অর্ক বলল, হ্যাঁ আসলে আমার শরীরটা। দিঠি তার আগেই বলল, হ্যাঁ শুনেছি আপনার শরীর খারাপ। রোশনির কাছে শুনলাম, আপনার নম্বরটা ওর কাছেই নিলাম। এখন কেমন আছেন? অর্ক বলল, বেটার। বলছি এই আপনি আগেটা কতক্ষণ চলবে? আমাকে দেখে কি তোমার সিনিয়র সিটিজেন মনে হয়? না আসলে 28 বছরই যদি বুড়ো হয়ে যায় তাহলে তো দেখছি কাল থেকে রূপচর্চায় বসতে হবে। ওপাশ থেকে একটা খিলখিলিয়ে হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল অর্ক। আচ্ছা তুমি, এটাই ঠিক আছে। আমিও আপনি আজ্ঞেতে খাপ খাওয়াতে পারি না। কিছুটা হাসি থামিয়ে এবার বলল দিঠি, এই তো এবার ঠিক আছে। এতক্ষণে নিজেকে একটু ছেলে মনে হচ্ছে, না হলে তুমি তো একেবারে বুড়ো বানিয়ে ফেলেছিলে। অর্ক যেন হাঁপ ছেড়ে বাঁচল। বেশ কিছুক্ষণ কথা হয়েছে ওদের। অনেকদিন পর অর্কর ভালো লাগছে, মাথাটা ফাঁকা লাগছে। ভিতরের সেই গভীর ক্ষতটায় যেন একটু হলেও প্রলেপ পড়েছে মনে হচ্ছে। এভাবেই কেটে গেছে আরও 2 মাস। একেবারে সামনেই পুজো, মা আসছে। বাঙালির সবচেয়ে বড় উৎসব। সেই উৎসবে সামিল হয় প্রকৃতি। আকাশ ঝকঝকে নীল, নীল সাদা মেঘ ছেয়ে রয়েছে গোটা আকাশ জুড়ে। আকাশে বাতাসে কান পাতলেই বোঝা যায় ঘরের মেয়ের জন্য বাঙালি জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। হাতে গোনা আর মাত্র কটা দিন, তাই রাস্তায় ভিড়টা আরও বেড়েছে। শপিং মল থেকে শুরু করে গড়িয়াহাট, বড়বাজার, নিউ মার্কেটে পা ফেলার মতো জায়গা নেই। অর্কের এই পুজোর সময়টা বেশ ভালো লাগে। চারিদিকে মানুষের এত উচ্ছ্বাস দেখলে কোথাও যেন একটা ভালো লাগা অটোমেটিক্যালি কাজ করে। মাঝে মধ্যেই অফিসে দেখা হয় দিঠির সাথে। বেশ ভালো মেয়েটা। মাঝে মধ্যে লাঞ্চ ব্রেকে আসে, টুকিটাকি কথা হয়। ইদানিং যেন অর্ক অপেক্ষা করে বসে থাকে লাঞ্চের সময়টার জন্য। কখন দিঠি এসে সবাইকে হাসাবে, ওর পাশের চেয়ারটায় এসে বলবে, কি ব্যাপার মিস্টার, এত দেরি হলো আসতে? বন্ধুত্বটা বেশ স্ট্রং হয়ে গেছে এই কদিনেই। কিন্তু সত্যি কি বন্ধুত্ব? তাহলে সেদিন ওর মুখে ওর বয়ফ্রেন্ডের কথাটা শুনে কেন বুকের ভিতরে সেই চিনচিনে ব্যথাটা শুরু হয়েছিল? তার উত্তর আমার পাওয়া হয়নি। ধুর, কী সব যে হয় মাঝে মধ্যে বুঝি না। আরে এই অর্কদা,
আকাশ পাতাল কি ভাবছো তুমি? কখন থেকে ডাকছি তোমায়, কখন যে ওর সামনে এসে দিঠি দাঁড়িয়েছে জানে না অর্ক। একবার ভালো করে দেখলো দিঠিকে। একটা সুন্দর সাদা আর লালের কম্বিনেশনে সালোয়ার পরে এসেছে। একটা ছোট্ট কপাল, নাকটা টিকালো, ছোট্ট রঙ্গন ফুলের পাপড়ির মতো ঠোঁট, তাতে আজ আবার রেডিশ শেডের একটা লিপস্টিক। আর চোখ দুটো বড়ই অদ্ভুত রকমের সুন্দর। চশমার পিছনে একটা কাজল টানা ভাসা ভাসা চোখ। কত সরলতা, কত মুগ্ধতা সেখানে। আবার কী সব ভাবছে অর্ক? কেসটা কি বলো তো গুরু? আজ এরকম মধুসূদন মার্কা হয়ে আছো কেন? দিঠি একটা তুড়ি মেরে আমার সামনে চেয়ারটায় বসলো। পাশ থেকে রোশনি এসে বলল, আগে তুই তোর ব্যাপারটা বল, আজ এত সেজেগুজে কি ব্যাপার? ডেটে যাচ্ছেন নাকি ম্যাডাম? এই তোর বয়ফ্রেন্ডের ছবিটা দেখালি না তো সেদিন? কি বাজে তুই! হঠাৎ করে কেউ যেন এক মুঠো আবির ছড়িয়ে দিয়ে গেল দিঠির গালে। কেমন যেন লজ্জা লজ্জা পাচ্ছে দিঠি। একটা লজ্জা মাখা আদুরে গলায় বলল, অ্যাকচুয়ালি আজ আমাদের লাভ অ্যানিভার্সারি। এই অফিসের পরে ওর সাথে যাব দেখা করতে, তাই একটু। কথাটা শেষ না করতে দিয়েই রোশনি ওকে জড়িয়ে ধরল। তারপরে শুভেচ্ছা বার্তা জানালো। আমিও শুভেচ্ছা জানিয়ে কোনো মতে ওখান থেকে পালিয়ে এলাম। কেন জানি না, ওখানে আমার আর ভালো লাগছিল না। নিজের ডেস্কটায় এসে বসলাম। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে মনে ঠিক করলাম, না আর ভাববো না এসব। একজনের সাথে সম্পর্কে আছে দিঠি, তারপরে ওর কথা ভাবাটা একটা অন্যায়, একটা পাপ। কিন্তু ন্যায় অন্যায় কি মন বোঝে? সে জানে না অন্য কারোর মানুষের প্রতি এভাবে মায়া বাড়াতে নেই, আর চোখে তাকে দেখতে নেই, তাকে কল্পনা করতে নেই। আচ্ছা, সেদিন ভোর রাতে যে স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেছিল, সেই স্বপ্নটার মানে কি? কেন ঘুমের মধ্যে দিঠির মুখটা দেখেছিল? কেন আজকাল দিঠিকে না দেখলে ভিতরটা শূন্য মনে হয়? এখন তো আর নিহারিকাকে মনে পড়ে না ওর। কেন মনে পড়ে না? তাহলে কি কোনোভাবে, ছি অর্ক, এসব ভুলেও ভাবতে নেই। না, কোনোভাবে যোগাযোগটা কমিয়ে দিতে হবে। একমাত্র যোগাযোগ কমালে মানুষের অনুভূতিগুলো শিথিল হয়ে যায়। কোনো মতে মাথা থেকে সব ঝেড়ে ফেলে আবার কাজে মনোনিবেশ করলো অর্ক। একবার ঘড়ির দিকে তাকালো অর্ক। এখন 5টা বাজে। কি মনে হতে কর্নারের ডেস্কটায় চোখ গেল, দেখলো দিঠি বেশ তাড়াহুড়ো করে সব ফাইলগুলো গুছিয়ে রাখছে। তারপরে রোশনিকে টাটা বলে আবার ডেস্কটার সামনে এসে দাঁড়ালো। আমি মাথা তুলে তাকাতেই, অর্কদা প্লিজ হেল্প মি, অরিত্রদা রুমে নেই, বোধহয় কোনো কারণে ব্যস্ত আছে, তুমি প্লিজ আজ একটু ম্যানেজ করে নিও। আমি এখন বেরোবো, আসলে নীলাদ্রি ওয়েট করবে আমার জন্য। লাস্টের লাইনটা একটু অপ্রস্তুতে সুরেই বলল, ওকে নো প্রবলেম, আই উইল ম্যানেজ, আমি সামলে নেব এদিকটা, এনজয় করো ভালোভাবে। উচ্ছ্বাসিত গলায় আমার হাতটা ধরে বলল, কাল লাঞ্চে আমি ট্রিট দেব তোমায়, এখন আসি, টাটা। দিঠি বেরিয়ে গেল কাছে দরজাটা ঠেলে। অফিস ছুটি হতে এখনো 1 ঘন্টা দেরি আছে, তাই অমন ছুটে চলে গেল মেয়েটা। অফিস শেষ হয়ে গেছে প্রায় 2 ঘন্টা হলো। মাঝে মধ্যে এই বাজটার কাছে আসে অর্ক। এত কোলাহল, এত মানুষজনের থেকে একটু দূরে একটা নির্জন শান্ত পরিবেশ। সেখানে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কালো জলের উপর চাঁদের ছটা পড়ছে। পিছনের কোনো একটা চায়ের দোকানে ভাঙা রেডিওতে গান বাজছে। আজ অনেক দিন পর, অফিসের পর এখানে এসেছিল অর্ক। আজ অফিসের চাপটা কম ছিল, আর নিজের সাথে সময় কাটানোর জন্য এটাই সবথেকে ভালো জায়গা ওর কাছে। হাত ঘড়িটা একবার দেখে নিল। এবার ফিরতে হবে ওকে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রাতের ডিনার রেডি করতে হবে। বাইকটা নিয়ে একটা শর্টকাট রাস্তা ধরে এগিয়ে চলল অর্ক। অনেকটা শুনশান রাস্তাটা, মানুষজন কম, তবে গাড়ির যাতায়াত কম নয়। বড় বড় লরিগুলো বেশিরভাগ এদিকটা দিয়েই বেরোয়। ওই রাস্তাটায় কাজ হওয়ায় এটাই বিকল্প রাস্তা। এই সামনে রাস্তা শেষ হয়ে একটা সরু গলির পরেই ওর ফ্ল্যাটের রাস্তা। হঠাৎ করে দেখে দূরের সামনে একজন বেশ অন্যমনস্কভাবে পা ফেলতে ফেলতে চলল। কেমন যেন চেনা চেনা লাগছে ওর। বাইকের স্পিডটা একটু বাড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করলো। কিছুটা সামনে গিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য হর্ন মারছে অর্ক, কিন্তু না, কোনো শব্দেই যেন কানে পৌঁছাচ্ছে না। আর একটু কাছে যেতেই অর্ক দেখে, হ্যাঁ ঠিকই, এটা তো দিঠি, কিন্তু এখানে কি করছে? আর এভাবে বাইকটা দিঠির সামনে গিয়ে দাঁড়াতেই কেমন যেন হকচকিয়ে যায়। বাইক থেকে নেমে দাঁড়াতেই দেখলাম কেমন যেন আলুথালু অবস্থা। চোখ দুটো দৃষ্টিশূন্য। সকালের সেই কাজল কালো চোখ দুটো একেবারে ঘেটে গেছে। রীতিমতো ঘাবড়ে গেছে অর্ক। বেশ চিন্তিত হয়ে উৎকণ্ঠার সুরে বলল, তুমি এখানে কি করছো? একা একা এভাবে অন্যমনস্কভাবে হাঁটছো কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। আর নীলাদ্রি কোথায়? তুমি একা কেন?
না, কোনো কথা বলছে না দিঠি। শূন্য একটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনের দিকে, যেন কোনো কথা বলার ক্ষমতা নেই। দেখলো ওর চোখ বেয়ে জলের ধারা নামছে, দাঁত দিয়ে ঠোঁট চেপে জলের গতিবেগকে কমানোর বৃথা চেষ্টা করছে। আমার ভিতরের সেই অনুভূতিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রিয় মানুষের চোখের জল সহ্য করার ক্ষমতা বোধহয় খুব কম পুরুষের থাকে। এবার একবার দিঠির হাতটা ঝাঁকিয়ে বললাম, দিঠি কি হয়েছে? তোমার এরকম অবস্থা কেন? নীলাদ্রি কোথায়? তোমায় এভাবে এত রাত্রিরে একা একা। কথাটা শেষ না করতে দিয়েই হঠাৎ করে জড়িয়ে ধরল দিঠি। তারপরে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কেঁদে চলেছে। আলতো স্নেহের স্পর্শে দিঠির মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে অর্ক। এখন একটু শান্ত হয়েছে দিঠি। একটু সাইডে এসে মিনিট 15 দাঁড়িয়ে রয়েছে দুজনে। একটা অদ্ভুত নীরবতা, নির্জনতা কাজ করছে দুটো মানুষের মধ্যে। হঠাৎ দিঠি বলতে শুরু করলো, বলতে পারো একটা মানুষ কতটা নিচে নামলে একটা সম্পর্ক থাকা সত্ত্বেও আরেকটা সম্পর্কে জড়াতে পারে? কতটা বিশ্বাসঘাতক হলে সেই মানুষটা তারই অ্যানিভার্সারির দিন অন্য আর একটা মেয়েকে নিয়ে ডেটে যেতে পারে? চমকে উঠেছিল অর্ক। কি বলছে এসব দিঠি? তখনও দিঠি বলে চলেছে, আমাদের দেখা করার কথা ছিল 7টার দিকে। আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর অফিসের সামনে একটা ক্যাফেতে গিয়ে বসলাম। তারপরে ফোনটা বের করে ওর নম্বরটা ডায়াল করতে দেখলাম আমার টেবিলের বেশ খানিকটা দূরে একটা কর্নারের সিটে একটা মেয়ের সাথে বসে রয়েছে নীলাদ্রি। সামনে রাখা প্লেট থেকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। আমার ফোনটা আসতেই দেখলাম কেটে দিল। তারপরে একটা টেক্সট এলো, অফিসের একটা ইম্পর্ট্যান্ট মিটিং চলছে, পরে ফোন করছি। বিশ্বাস করো, আমার মাথা কাজ করছিল না। সোজা গিয়েও টেবিলের সামনে দাঁড়ালাম। মনে হচ্ছিল ঠাস করে একটা থাপ্পড় মেরে দিতে নীলাদ্রির গালে। তবুও নিজেকে কন্ট্রোল করে বললাম, এটাই বুঝি ইম্পর্ট্যান্ট মিটিং? লজ্জা করলো না একবারও? ছি নীলাদ্রি। নীলাদ্রি বিরক্ত হওয়া গলায় বলল, আমি জানতাম তুমি ভুল বুঝবে। বিশ্বাস করো, উই আর জাস্ট ফ্রেন্ড। আরে সত্যি বলছি। সব সহ্য শক্তি আমার শেষ হয়ে গেছিল ততক্ষণে। চোখ দুটো ঝাপসা হয়ে গেছে, অসহ্য জ্বালায় চোখ দুটো জ্বলছে। কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু বললাম, এভাবে অপমান করতে পারো না তুমি আমাদের সম্পর্কটাকে। ছি, আমার নিজের উপরে রাগ হচ্ছে, ঘেন্না হচ্ছে। আমার পছন্দ এতটা খারাপ? একটা এমন বিশ্বাসঘাতক মানুষকে ভালোবেসে ফেললাম 3 বছর ধরে। আমি আর সত্যি ভাবতে পারছি না। দিঠির গলাটা বুজে আসছে যন্ত্রণায়, কোনো কথা বলতে পারছে না। অঝোর ধারায় চোখ দুটো ভিজিয়ে দিয়ে যাচ্ছে দিঠির গাল, চিবু। আলতো হাতে চোখের জলটা মুছিয়ে দিয়ে অর্ক বলল, শুনেছি দুটো ভেঙে যাওয়া মন যদি জোড়া লাগে তাহলে ভালোবাসা বেড়ে যায়। যদি বলি আমি তোমাকে ভালো রাখার দায়িত্ব নিতে চাই, তোমার চোখে আর কখনো জল যেন না আসে তার খেয়াল রাখতে চাই, একটা সুযোগ দেবে আমায়? দিঠি ঝাপসা চোখে আমার দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এখন সঠিক সময় নয় এসব বলার। আমি জানি তোমার মনের অবস্থা ভালো নেই, অনুভূতিদের কখনো গোপন রাখা যায় না। তাই আজ সাহস করে বলেই ফেললাম, না, আমি তোমায় ভালোবাসি মানে যে তোমায় ভালোবাসতেই হবে এমন কোনো কথা নেই দিঠি। আমি তোমায় কথাটা শেষ না করতে দিয়েই আচমকা আবার একবার জড়িয়ে ধরে বলল, আমায় শুধু আগলে রেখো এভাবেই। কাঁপা কাঁপা হাতে দিঠিকে আলতো হাতে জড়িয়ে ধরল অর্ক। চাঁদ আর আকাশকে সাক্ষী রেখে দুটো ভাঙা মন একসাথে পথ চলার সিদ্ধান্ত নিচ্ছে। অদ্ভুত একটা নিস্তব্ধতা বিরাজ করছে দুটো মানুষের মধ্যে। অনেক সময় হয়তো নিস্তব্ধতাও অনেক না বলা কথা বলে যায়। রূপকথাদের দল ফিসফিসিয়ে এসে ওদের স্বপ্ন দেখাচ্ছে, ওদের ছোট্ট একটা ঘরের স্বপ্ন, একটা সংসারের স্বপ্ন। পিছনে একটা চায়ের দোকানে বেজে চলেছে, কবরীতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থরো থরো অধর কাপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরেরও নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।